আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হায় আল্লাহ খালেদ, বাংলাদেশে এসব কি হচ্ছে? এসব কি দেখতে পাচ্ছি? কেন শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তারেক রহমান স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের আশ্রয়দাতা, ফেসিস্টের আশ্রয়দাতা, ফেসিস্টের জন্মদাতা ভারতবর্ষের হাই কমিশনারের সাথে বৈঠক করছে বাংলাদেশের বর্তমান সরকারের একাধিক ব্যক্তিবর্গ? হায় আল্লাহ খালেদ, এ কি হয়ে গেল? এ কি হয়ে যাচ্ছে খালেদ? খালেদ, আমি তো ভাবিনি তুমি এমনটা করবা। জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে বৈঠক করেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই চেতনাকে অসম্মান করে শিলং সালাউদ্দিন বৈঠক করেছে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। শুরুটা হয়েছিল 5 আগস্ট থেকে। 5 আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিল্লিতে প্রেস কনফারেন্স করার পর সন্ধ্যাকালীন পররাষ্ট্র উপদেষ্টা ওই মাতালটা হঠাৎ করে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করে বৈঠকে হুঁশিয়ারি দেওয়া হয়, ভারত কেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে? শেখ হাসিনাকে ভারতে বসে কেন ভারত বক্তব্য দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, রাজনীতির সুযোগ সৃষ্টি করে দিচ্ছে? এইটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পরিপন্থী। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা গল্প লেখা হলো, সেই চটি গল্প আবার 9 বার সংশোধন করা হলো। খলিল সেই গল্পের লেখক। এরপর গতকাল খলিল বৈঠক করলো। আজকে তারেক রহমান জুলাই আন্দোলনের ঘোষক, জুলাইয়ের পিতা, সে জুলাই সন্ত্রাসীদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই চেতনাকে দিয়ে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছে। কেন? বৈঠকের উদ্দেশ্য কি? তারেক রহমানকে ভারত তাদের দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছিল, সেটা কি তবে হচ্ছে? তবে কি জনাব তারেক রহমান জুলাই চেতনাকে দিয়ে ভারতে যাচ্ছেন? অনেকগুলা প্রশ্ন, বাংলাদেশের মানুষ অনেকগুলা প্রশ্ন জানতে চায়। যাই হোক, তারেক রহমানের বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি বলেছেন? ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে এটা ডেমোক্রেসি। সবচেয়ে বলি যে আপনার প্রধানমন্ত্রী, আমি গতকালও বলেছিল, উনি পাবলিকের মানুষ আর খুবই ভালো লাগে। আর উই মেট মোর অ্যাজ পাবলিক ফিগার, আই এম নট এ ডিপ্লোম্যাট, তাহলে ইট ওয়াজ লাইক পিপলস রিপ্রেজেন্টেটিভ টু পিপলস রিপ্রেজেন্টেটিভ। আর আমি খুবই আনন্দ, ইউবার সঙ্গে আমার দেখা হলো। আর ফার্স্ট একদম দেখা হওয়ার সাথে সাথে এমনি মনে হয়নি যে প্রথমবার আমি ওনার সঙ্গে দেখা করছি। আর খুবই ভালো, খুবই হাম্বল। এরপর পররাষ্ট্রমন্ত্রী খলিল সে কি বলেছে সেটাও একবার দেখা যাক। মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগতম জানিয়েছেন। হাইকমিশনার মাননীয় প্রধানমন্ত্রীকে গত সপ্তাহগুলোতে বাংলাদেশে তার অভিজ্ঞতা সেটা তুলে ধরেছেন। তিনি বাংলাদেশে বেশ অত্যন্ত আনন্দিত, সে কথা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া সংক্ষেপে কিছু বিষয় এসছে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভ রেজাল্ট দেবে। এছাড়া শহীদ হাদের সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সবকিছু তাদের দিয়েছে, এই বিষয়টা এসছে। এই বৈঠকে কি হয়েছে না হয়েছে, কি ধরনের কথা হয়েছে সেদিকে যাচ্ছি না। মূল প্রসঙ্গ হচ্ছে খলিল মুখ ফসকে সত্য কথা বলে দিয়েছে। আপনারা কি খেয়াল করেছেন? ভিডিওটা আবার দেখেন। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে। মুখ ফসকে প্রত্যাবর্তন বলে ফেলেছিল, সত্য কথা না গোপন রাখা যায় না। পরবর্তীতে আবার সেটা সংশোধন করে প্রত্যার্পণ বলে। কি এক আজব চিরিয়া বাংলাদেশ। হায় আল্লাহ খালেদ, তোরা কে কোথায় আছিস? রাজুতে আয়। খলিল কেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের কথা বলল? কেন প্রত্যার্পণ বলল না? মুখ ফসকে খলিল কেন সত্য কথা বলল? তোরা সবাই রাজুতে আয়, খলিলকে ধরতে হবে। অনেক বিষয় কথা হয়েছে, কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন। এটা হচ্ছে মূল কথা। কি হয়েছে না হয়েছে সেদিকে যাচ্ছি না। তবে এইখানে একটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ। ভারতের গোয়েন্দা সংস্থার র এর চিফ এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। এইটা কেন? তিনি আবার শুনলাম দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছেন। ঘটনা কি? মানে কিছু বোঝা যায়? মানে কিছু আজ করতে পারছেন কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? তবে কি বাংলাদেশ আইএসআই তাদেরকে ডিভোর্স দিল? তবে কি বাংলাদেশ চীন পাকিস্তান অক্ষ থেকে বের হয়ে ভারত আমেরিকা অক্ষে প্রবেশ করলো? না করেই উপায় কি আছে? দেশের যে অবস্থা, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই।
এই অবস্থায় ভারতবর্ষ যদি বাণিজ্য বন্ধ করে দেয়, বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। এটা বাংলাদেশের বর্তমান সরকার উপলব্ধি করতে পেরেছে। সেই জায়গা থেকে কি তবে ভারতের সাথে সম্পর্ক ঠিক করার প্রচেষ্টা? তবে কি বাংলাদেশ আওয়ামী লীগের উপর চাপিয়ে রাখা নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে? তবে কি বঙ্গবন্ধু কন্যার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ডিসেম্বরের আগেই ঘটছে? অনেকগুলা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সময় আসলে অবশ্যই আমরা পাবো। তবে আপাতত বাংলাদেশের বর্তমান সরকারের তৎপরতা দেখে এইটুক মনে হচ্ছে, উইদাউট ভারত বাংলাদেশ অস্তিত্বহীন। ভারত ছাড়া বাংলাদেশকে রক্ষা করবার মতো কোনো দেশ এই মুহূর্তে নাই। এটা বিএনপি, শিলং সালাউদ্দিন, তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিল, এরা সবাই বুঝে গেছে যে ভারত ছাড়া এই মুহূর্তে আমাদেরকে এই সংকট থেকে উদ্ধার করার কেউ নাই। আর যদি সেটা না করে তবে কি হবে সেটা বুঝে গিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রিকনসিলিয়েশনের আহ্বান জানিয়েছেন। এখন বিএনপির হাতে কার্ড, বিএনপি রিকনসিলিয়েশনের দিকে আগাবে নাকি সংঘাতের দিকে আগাবে সেটা একান্তই বিএনপির সিদ্ধান্ত। কারণ যদি সংঘাতের দিকে আগায় তবে নিশ্চিত থাকেন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সাংগঠনিকভাবে রাজপথে সংগ্রাম করে বিএনপি কখনোই টিকতে পারবে না যদি সশস্ত্র বাহিনী নিরপেক্ষ থাকে। যদি সেনাবাহিনী নিরপেক্ষ থাকে, পুলিশ তো নিরপেক্ষ থাকবেই। সেই ক্ষেত্রে যদি সংঘাতময় পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয় তবে তারেক রহমানের সরকার সেটা সামাল দেওয়ার, বিএনপি রাজনৈতিক সংগঠন হিসেবে সেটা সামাল দেওয়ার সক্ষমতা রাখে না। এটা বাংলাদেশের মানুষও জানে, আপনিও জানেন, আমিও জানি, বিএনপি খোদ তারাও জানে। সুতরাং আই থিঙ্ক সামথিং কুকিং। যেহেতু ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান রয়ের চিফ পরাগ জৈন এখন ঢাকায়, সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে কিছু একটা ঘটতে যাচ্ছে। রয়ের চিফ একা আসেন নাই, ওনার সাথে আরো কয়েকজন অফিসার বাংলাদেশে এই মুহূর্তে আসছেন। কারণ বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন, আপনারা জানেন জঙ্গি তৎপরতা চলছে, বাংলাদেশে জঙ্গি হামলার একটা আশঙ্কা রয়েছে। সুতরাং সবকিছু মেলান, ডটগুলা মেলান। বঙ্গবন্ধু কন্যার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন কেন ঘটবে সব পূর্বাভাস দেখা যাচ্ছে। সার্জিও গোরের ঢাকা সফর, দীনেশ ত্রিবেদীর হঠাৎ দিল্লি গমন, সেখানে গিয়ে ভারত সরকারের সাথে বৈঠক, তারপর ফিরে আসা, এরপর খলিলের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক, এরপর একদিনের ব্যবধানে তারেক রহমানের সাথে বৈঠক, শিলং সালাউদ্দিনের সাথে বৈঠক, এরপর আবার প্রেস কনফারেন্সে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, দুদেশের রাষ্ট্রপ্রধান একসাথে বসলে অনেক সমস্যার সমাধান হবে, এ ধরনের কথা বলা, আবার রয়ের চিফ বাংলাদেশে আসা, অবস্থান করা, এগুলা ভাই সহজ কোনো বিষয় না। তবে কি বাংলাদেশ থেকে আইএসআই খাচ্ছে? হ্যাঁ, বাংলাদেশ থেকে আইএসআই খাচ্ছে এবং আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার হবে। সম্ভবত জাতিসংঘের একটা অধিবেশন আছে, এই অধিবেশন থেকে আসার পর তারেক রহমান এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। কারণ না নিয়ে উপায় নাই। যদি সংঘাতের দিকে বাংলাদেশ আগায়, বিএনপি আগায়, তবে এটার ফলাফল বিএনপির পক্ষে কখনোই যাবে না, কখনোই বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এটা বিএনপি বুঝে গেছে। আর যদি বুঝে না থাকে তবে সংঘাতের দিকে আগাক, আমরাও দেখি বিএনপি কতটুকু সামাল দিতে পারে। তবে একান্তই বৈঠকে কি কি হয়েছে, কি ধরনের বিষয়ে কথা হয়েছে সেটা জানার মতো বিষয় আসলে না। শামা হাদি তার হত্যাকারীদের প্রত্যর্পণের বিষয়ে কথা হয়েছে। দেখা যাক, অনেক ঘটনা ঘটতেছে, কয়েক ঘন্টার ব্যবধানে আরো অনেক কিছু জানবেন। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারেক রহমানের সরকার উপলব্ধি করতে সক্ষম হয়েছে পাকিস্তান কিংবা চীন বাংলাদেশকে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য সহায়তা করবে না। সেই সহায়তা করার জন্য ভারতের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশের কাছে, বিএনপির কাছে আর কোনোটাই নাই। এবং এটা করতে গেলে অবশ্যই আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে, অংশগ্রহণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে, গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। এটার বিকল্প কখনোই অন্য কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে করা সম্ভব না। সুতরাং বিদেশি বিনিয়োগ বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন বলেন, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে অগ্রগতি বলেন, কিংবা আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি বলেন, সবকিছু করতে হলে অংশগ্রহণমূলক রাজনীতি করতে হবে। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ব্যতীত এই মুহূর্তে তারেক রহমানের হাতে আর কোনো উপায় নাই। এটাই সত্য। এবং এই বৈঠকে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। ভালো থাকবেন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে রুটিন একটা সাক্ষাৎ ভারতের রাষ্ট্রদূতের, সেটা এমন আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হয়ে উঠল এবং এর আগে থেকে কয়েকদিন ধরে যেভাবে সংবাদ শিরোনামে থাকলো এবং যেদিন সাক্ষাৎটি ঘটছে, একজন রাষ্ট্রদূত এসেছেন নতুন দায়িত্ব নিয়ে একটি দেশে, সরকার প্রধানের সঙ্গে তার দেখার বিষয়টা একেবারে একটা রুটিন ঘটনা। অথচ বিএনপি সরকার, তারেক রহমান সরকার ভারত সরকারকে শিক্ষা
ব্যাখ্যা দিতে গিয়ে এই দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎটাকে অনেক দিন ধরে ঝুলিয়ে রেখে শেষ পর্যন্ত রীতিমতো ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের এক রকমের ধমক খেয়ে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী দুদফা, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে একের পর এক মন্ত্রীরা দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শুরু করার পর এখন যখন অবশেষে সেই জুন মাসের 21 তারিখ পরিচয়পত্র পেশ করে দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর অবশেষে এসে আগস্ট মাসের 10 তারিখে যখন দীনেশ ত্রিবেদী সাক্ষাতের সুযোগ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে, তখন সত্যিই বিষয়টা ভীষণ চমকপ্রদ আর আলোড়ন সৃষ্টিকারী হয়ে উঠল। রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার এই সাক্ষাতে কি আলাপ হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সে বিষয়ে কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে ফেসবুক পেজ, সেখানে বৈঠকটি শুরু হওয়ার পরপরই দীনেশ ত্রিবেদী এবং প্রধানমন্ত্রীর মধ্যকার একটা খুব আন্তরিক ছবি দিয়ে এবং তারপর তারা বৈঠক করছেন এই ছবি দিয়ে এটা যে একটা সৌজন্য সাক্ষাৎ এবং সেই সৌজন্য সাক্ষাৎটি শুরু হয়েছে সেটা জানানো হয়েছিল। এই সাক্ষাতের পর সরকারি বার্তা সংস্থা বাসস যে সংবাদ বিজ্ঞপ্তি সব সংবাদ মাধ্যমে পাঠিয়েছে, সেখানে তারা বলেছেন যে বাংলাদেশ এই বৈঠকে সরাসরিভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে বলেছে যে বাংলাদেশ আশা করে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। এখন শেখ হাসিনার প্রত্যর্পণ কিংবা হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে আবার ভারতের রাষ্ট্রদূত ওই বৈঠক সেরে বেরিয়ে এসে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেন না। একটা ভিডিও প্রকাশ করা হয়, ধারণা করি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই সেই ভিডিওটি প্রকাশ করা হয়। সেই ভিডিওতে দেখা যায় দুইজন খুব আন্তরিকতাপূর্ণভাবে একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন। ভারতের রাষ্ট্রদূত, যাকে ভারত মন্ত্রী পদমর্যাদায় পাঠিয়েছেন, যিনি কিনা ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন দুদফা এবং যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠজন, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা, এবং এই বিজেপি নেতাকে যে বাংলাদেশ রাষ্ট্রদূত হিসেবে প্রধানমন্ত্রী মোদী নিযুক্ত করেছেন, তখন ভারতের রাজনীতি এবং প্রধানমন্ত্রী মোদীর এই সিদ্ধান্তটা যারা বোঝেন তাদের অনেকেই বলছিলেন যে প্রধানমন্ত্রী মোদী আসলে চেয়েছেন এমন একজনকে পাঠাতে যিনি ঘনিষ্ঠজন তার এবং যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনৈতিক ব্যক্তিত্ব না, যিনি এক রকমের সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে আবারও চাঙ্গা করে তুলতে কাজ করবেন এবং যার সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী মোদীর যোগাযোগ থাকবে। মানে নানা রকম ব্যুরোক্রেসি, নানা রকম আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে তাদের মধ্যে যোগাযোগ হতে হবে না। তো প্রধানমন্ত্রী মোদীর এমন একেবারে ব্যক্তিগত পছন্দে পাঠানো বর্ষিয়ান রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীর বাংলাদেশে আসবার পর কিন্তু প্রায় 2 মাস সময় লেগে গেল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে। যে ভিডিওটা প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে দুজনে খুব আন্তরিকতাপূর্ণ পরিবেশে কথা বলছেন। দীনেশ ত্রিবেদী একটা শাল তুলে দিচ্ছেন এবং দুজনে যে হাত জড়াজড়ি করে একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন, প্রধানমন্ত্রীর দফতর থেকেও কিন্তু সেই ছবিটাই প্রকাশ করা হয়েছে। তো সেই বৈঠক শেষে বেরিয়ে এসে দীনেশ ত্রিবেদী সুনির্দিষ্ট কি বিষয়ে কথা হলো সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বারবার বলেছেন তিনি পরিচিত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, এই কথাটা বারবার বললেন। প্রধানমন্ত্রী ভীষণ হাম্বল একজন মানুষ, গ্রাউন্ডেড একজন মানুষ, একজন বিনয়ী মানুষ, সেটা বললেন তিনিও একজন জনগণের মানুষ, যেটা গতকালকেও এক দফা সাংবাদিকদেরকে বলেছিলেন দীনেশ ত্রিবেদী, তিনিও জনগণের মানুষ। এবং দীনেশ ত্রিবেদী মনে করালেন আমিও তো কূটনীতিক না, আমিও একজন রাজনীতিবিদ, কাজেই আমরা দুজনেই জনপ্রতিনিধি হিসাবে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং দুই দেশের মধ্যে মানুষের সম্পর্ক উন্নয়ন, মানুষের জন্য একটা ভালো সম্পর্ক বজায় রাখা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা তারা প্রত্যেকেই বোঝেন এবং
মানুষের পালসটা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও খুব ভালো বোঝেন, কারণ তিনিও জনগণের মানুষ বটে। দীনেশ ত্রিবেদী বেরিয়ে এসে বলেছেন যে তারা তো আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। প্রধানমন্ত্রী মোদী সবচেয়ে আগে বিশ্ব নেতাদের মধ্যে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ওঠারও আগে, নির্বাচনের ফলাফল পূর্ণাঙ্গভাবে প্রকাশের আগেই কিন্তু তাকে ব্যক্তিগতভাবে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন, ফেসবুকে পোস্ট দিয়ে এই ঐতিহাসিক বিজয় যে তারেক রহমানের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রকাশ সেটা বলেছিলেন। এবং ফেব্রুয়ারিতে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে একটা চিঠি পাঠিয়ে স্ত্রী কন্যা সহ ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন। এরপর গত মাসে আরেক দফা বিমস্টেক সভাপতি হিসেবে তারেক রহমানের কাছে আমন্ত্রণ পত্র এসেছে ভারতের তরফে ব্রিক্স সম্মেলনের আউটরিচ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যোগ দেওয়ার। এরপর থেকে এই আলোচনা তুঙ্গে যে সেপ্টেম্বরের 12-13 তারিখে ব্রিক্স সম্মেলনের আউটরিচ পর্বে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যাচ্ছেন কিনা। দেখেন, বেরিয়ে এসে দীনেশ ত্রিবেদী সে বিষয়টা সরাসরি খোলাসা না করলেও সফর যে হচ্ছে সে বিষয়ে কিন্তু ভীষণভাবে ইতিবাচক মতামত দিয়েছেন। তিনি বলেছেন আগেই তো আমন্ত্রণ পত্র দেওয়া আছে, পরে আরেকটি আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে এবং ভারতের জনগণ ভারতের প্রধানমন্ত্রী লুক ফরওয়ার্ড করে আছে সামনের দিকে তাকানোর জন্য এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। সামনের দিকে তাকানোর জন্য বাংলাদেশের ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের জনগণ লুক ফরওয়ার্ড করে আছেন। ভারতীয় হাইকমিশনার যেভাবে বললেন যে ভারতের জনগণ ও প্রধানমন্ত্রী এখন সামনের দিকে তাকাচ্ছেন, লুকিং ফরওয়ার্ড, তাতে মনে হলো পেছনে অনেক ঘটনা ঘটে গেছে। পেছনে ভারতের ক্ষুব্ধ হওয়ার মতো, রুষ্ট হওয়ার মতো অনেক ঘটনা আছে। ভারতের সাথে সম্পর্কটা একদম তলানিতে ঠেকে গেছে, কিন্তু ভারত বরং মনে করিয়ে দিতে চাইছে বাংলাদেশকে যে ভারত সেসব কিছুই মনে রাখছে না। ভারত লুকিং ফরওয়ার্ড, সামনের দিকে তাকাচ্ছে এবং সামনের দিকে তাকিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের এমন কোনো বিষয় নাই যেটা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে বসলে সমাধান হওয়া অসম্ভব। সব কিছুর সমাধান আছে, কারণ দীনেশ ত্রিবেদী বলছেন, রাজনৈতিক নেতার মতোই বলছেন যে গণতন্ত্রে ইস্যু তো থাকবেই, কিন্তু সব ইস্যুই সর্ট করা যায়, সব ইস্যুরই একটা সমাধান আছে। কিন্তু বাংলাদেশ কি লুক ফরওয়ার্ড করতে চাইছে? বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে চাইছে? দেখেন, দীনেশ ত্রিবেদী অনেক কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে, কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে একটা শব্দ উচ্চারণ করেন নাই। শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশ রুষ্ট, ক্ষুব্ধ, এ বিষয়ে একটা শব্দ উচ্চারণ করেন নাই। শেখ হাসিনার বিষয় নিয়েই কোনো শব্দ উচ্চারণ না করে ভারতের রাষ্ট্রদূত আবারও সে বার্তাটাই সম্ভবত দিতে চাইলেন যে বাংলাদেশকে এখন শেখ হাসিনার ইস্যুকে পাশে রেখে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ভারতের সাথে নতুন করে সম্পর্ক গড়তে হবে। পেছনে কি ঘটেছে বা শুধু শেখ হাসিনা ইস্যু আঁকড়ে ধরে থাকলে বাংলাদেশ ভারত সম্পর্কটা কোথাও যাবে না। ভারত ওই প্রসঙ্গে মোটেও আলাপ করবে না। রণধীর জয়সওয়ালের মতো মুখস্থ বলে যাবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতোই একমাত্র উনিই বলবেন, তাও ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলবেন এবং বলে যাবেন এটা ভারত খতিয়ে দেখছে এবং শেখ হাসিনা যা করছেন ভারতে বসে তার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নাই। তার প্রমাণ এই যে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আবার মনে করিয়েছেন যে আমাদের যা ইতিহাস আছে তা তো বদলানো যাবে না, প্রতিবেশী বদলানো যাবে না। আমি একটা কথা সবসময় বলি যে আমরা শুধু সীমান্ত শেয়ার করি না, স্বপ্ন শেয়ার করি। বাংলাদেশে স্থল সীমান্ত, বেনাপোল সীমান্ত দিয়ে ঢুকে এই দীনেশ ত্রিবেদী কিন্তু সাংবাদিকদের সঙ্গে প্রথম তার অনুভূতি প্রকাশেই বলেছিলেন যে একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, সেই ভূপেন হাজারিকার গানটার কথা উল্লেখ করেছিলেন। আর আজ বলেছেন যে দুদেশের মধ্যকার সম্পর্ক যদি ভালো হয় এমন কোনো সমস্যা থাকতে পারে না যেটা আমরা সমাধান করতে পারি না। এটা উইন উইন সিচুয়েশন। দুই দেশে গতিশীল ডেমোক্রেসি, 2 মাস হলো এসেছি, এত সম্মান পেয়েছি, প্রীতি
শান্তি ও ভালোবাসা পাচ্ছি, আমার ভালো লেগেছে। একই দিনে দীনেশ ত্রিবেদী কিন্তু আবার দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গেও, যে স্বরাষ্ট্রমন্ত্রী এই সবে বলেছেন যে ভারত হাসিনা কার্ড খেললে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো হবে না। কিন্তু ঘরের ভেতরে একটা প্রীতির সম্পর্ক যে গড়ে উঠছে তার প্রমাণ প্রধানমন্ত্রীর দফতর থেকে যেমন হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা হয়েছে, এসব বিষয়ে কোনো বক্তব্য রাখা হয় নাই, তেমনি প্রধানমন্ত্রী খুব গম্ভীরভাবে দীনেশ ত্রিবেদীকে স্বাগত জানাচ্ছেন এমন কোনো ছবিও প্রকাশ করা হয় নাই, বরং একেবারে হাতে হাত জড়িয়ে আছেন সে ছবি প্রকাশ করা হয়েছে এমন দিনে যেদিন আবার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পারাগ জৈন আরও 3 জন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে নিয়ে বাংলাদেশে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশের নিরাপত্তা ইস্যু, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ইস্যু, শেখ হাসিনা ফিরলে তার নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে, এসব ইস্যু এবং বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে যেসব জঙ্গি ঘাঁটি গড়ে উঠেছে সেসব জঙ্গি ঘাঁটি ভেঙে দিতে বাংলাদেশ সরকার কি করবে, এই নিয়ে সেই গোয়েন্দারা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কিন্তু এই দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের আগে সাক্ষাৎ করে গেছেন। কাজেই বাংলাদেশের সরকার এখন নানাবিধ চাপের ভেতরে ভারতের সঙ্গে সম্পর্কটাকে যে উন্নয়ন করতে হবে সে বিষয়ে বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এক রকমের নিশ্চিতভাবেই সম্মত হয়েছেন বলেই তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ দিয়েছেন। শুধু তাই নয়, প্রধান পরাগ জৈনকেও সাক্ষাৎ দিয়েছেন। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি খুব ক্ষুব্ধ হয়ে আছেন। তিনি এই যে দীনেশ ত্রিবেদী তারেক রহমানের বৈঠক শেষেও সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন এবং সেখানে তিনি বলেছেন তারা নাকি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারতকে যে ভারত যাতে কোনোভাবেই আর 5 তারিখের মতো বাংলাদেশ রাষ্ট্রের 3টি স্তম্ভ নির্বাহী বিভাগ, জুডিশিয়ারি ও আইনসভার একটি জুডিশিয়ারিকে আর কোনোভাবেই বৃদ্ধাঙ্গুলি দেখানোর সুযোগ না দেয় এবং ভারত সরকার যাতে, আমরা চাই আমাদের রাষ্ট্রের পুরো কাঠামোর প্রতি সারা বিশ্ব শ্রদ্ধাশীল হোক, আমরা আশা করব এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। তবে পর্দার আড়ালে যে কি চলছে, কোন পক্ষ যে আসলে কি কথা বলছে ভারত বাংলাদেশের মধ্যে সেটা বলা মুশকিল। কারণ ঠিক যেভাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন, তখন যেমন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির থেকে শুরু করে আর সব কর্মকর্তাদের বের করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন প্রায় আধা ঘন্টা, ঠিক তেমনিভাবে গতকালকেও দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে প্রথমে তার পারিষদবর্গ সহ বৈঠক করার পরে অন্তত 25 মিনিট একান্তে বৈঠক করেন। এখন একান্তের সেই বৈঠকে কি আলোচনা হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে সেটা যেমন জানা যায় না, তেমনি জানা যায় না একান্তে আলোচনায় প্রধানের সঙ্গেই বা তারেক রহমানের কি কি বিষয়ে আলাপ হলো। তবে ভারত বাংলাদেশের বরফ যে গলতে শুরু করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভারতের সঙ্গে মৈত্রীর পথে হাঁটতে শুরু করেছেন, যে প্রতিশ্রুতি তিনি দিয়ে এসেছিলেন নির্বাচনের আগে, সে নমুনা নানাভাবেই স্পষ্ট হয়ে উঠছে। সবচেয়ে স্পষ্ট হয়েছে সম্ভবত আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দীনেশ ত্রিবেদীর হাতে হাত রেখে তোলা দারুণ আন্তরিক ওই ছবিটা প্রকাশের মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিশ্ব মিডিয়াতে যে মাতামাতি, এটি রীতিমতো বিস্ময়কর। আপনারা জানেন যে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা চারটিখানি কোনো বিষয় নয়। এই মুহূর্তে পৃথিবীতে খুব অল্প মানুষ রয়েছেন যারা সরাসরি মিডিয়াকে আকর্ষণ করতে পারেন রাজনৈতিক সেক্টরে, এবং সেক্ষেত্রে আশ্চর্যজনক ব্যাপার হলো গত 2 বছরে যদি আপনি তামাম দুনিয়ার মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে বা মিডিয়া ঝাঁপিয়ে পড়েছে ইন পার্সন, সেক্ষেত্রে আপনি দেখবেন 1 নম্বরে শেখ হাসিনা। এখন ধরুন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রতিদিন খবর হয়, তারপর সৌদি আরবকে নিয়ে খবর হচ্ছে,
ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিয়ে খবর হয়, জেলেনস্কিকে নিয়ে খবর হয়। এর কারণ হলো যুদ্ধের কারণে তারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং বৈশ্বিক পরিস্থিতিতে তারা প্রতিদিন এমন কিছু কর্মকাণ্ড করেন বা এমন কোনো ঘটনা ঘটে যে বিশ্ব মিডিয়া মূলত সেই খবরগুলো প্রচারিত করে। কিন্তু যদি ধরেন ইন পার্সন ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার পূর্বসূরি ধরুন ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, তারপর জো বাইডেন, জর্জ ডব্লিউ বুশ, আপনি গিয়ে দেখবেন যে এদের কারোর ব্যাপারে মিডিয়ার কোনো রকম আগ্রহ নেই। শেখ হাসিনার সাথে অনেক কৌশলগত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ইতিমধ্যে ক্ষমতা হারিয়েছেন, যেমন ধরুন মাদুরো। তো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এখন কোন অবস্থায় আছে আপনারা কি জানেন? আপনারা কেউ জানেন না। কিংবা আহমেদিনেজাদ ইরানের প্রেসিডেন্ট কোথায় আছেন? সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, সাবেক প্রেসিডেন্ট, তিনি এখন কোথায় আছেন? আমরা কেউ জানি না। কিংবা ধরুন জাস্টিন ট্রুডো, কানাডার প্রধানমন্ত্রী, অ্যাঞ্জেলা মার্কেল, অথবা থেরেসা মে, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী, আপনি দেখবেন যে এদের কোনো রকম খবরাখবর, ব্যক্তিগত বিষয়, কোনো বিষয় আমাদের সামনে আসছে না। এমনকি ভারতে যদি আপনি সোনিয়া গান্ধীর কথা চিন্তা করেন, কংগ্রেসের সভাপতি, তার ব্যাপারেও কোনো খবর ভারতীয় পত্রপত্রিকা, আমাদের পত্রপত্রিকা বা বিশ্ব গণমাধ্যমে আসছে না। কিন্তু বারবার গত 2 বছর ধরে ইভেন মোর দ্যান মিস্টার নরেন্দ্র মোদী, মোর দ্যান অসীম মনির, মোর দ্যান ডক্টর মোহাম্মদ ইউনূস, মোর দ্যান ইমরান খান, সবাইকে ছাপিয়ে বারবার কেন শেখ হাসিনার খবর বিশ্ব মিডিয়াতে আসছে? 1। 2 নম্বর হলো বিশ্ব মিডিয়া কেন শেখ হাসিনার কাছে ছুটছে একটা ইন্টারভিউর জন্য, কিংবা ধরুন সে তো আবার ইন্টারভিউ নয়, সেটা কেবলই মাত্র কখনো লিখিত প্রশ্নের বা ইমেল প্রশ্নের উত্তর দেন, কখনো ভয়েস মেসেজ দেন। এই জিনিসগুলোর জন্য কেন বিশ্বের একেবারে মানে যাকে বলা হয় এত বড় বড় মিডিয়া, সে ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা, ইকোনমিস্টের মতো পত্রিকা, তারপরে আপনি ধরুন ব্লুমবার্গের মতো পত্রিকা, যেগুলোতে 2 কলমে একটা নিউজ ছাপানোর জন্য 2 কলম ছোট্ট ধরুন 100 ওয়ার্ড একটা খবর ছাপানোর জন্য বিশ্বের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা পাগল হয়ে থাকেন। সেই পত্রিকাগুলো হাজার হাজার শব্দ সম্বলিত নিবন্ধ উপর্যুপরি কেন শেখ হাসিনাকে নিয়ে তারা প্রকাশ করছে। এখন এই বিশ্ব মিডিয়াগুলো কি বাংলাদেশের মিডিয়ার মতো বা ভারতের গদি মিডিয়ার মতো যে তারা সবসময় ক্ষমতার পদলেহন করে? যদি তাই হয় তাহলে শেখ হাসিনার তো এখন কোনো ক্ষমতা নেই। দ্বিতীয়ত হলো যে এই বিশ্ব মিডিয়াগুলো তারা কি টাকায় বিক্রি হয়? হ্যাঁ, ক্ষেত্র বিশেষে কখনো কখনো টাকা, বিজ্ঞাপন, প্রমোশন তারা কাজ করে, কিন্তু একটা সার্টেন লিমিট। সেগুলো 99% ক্ষেত্রে কমার্শিয়াল অ্যাসপেক্ট, তারপরে ভবিষ্যৎ যে রাজনৈতিক জনমত গঠন করার ব্যাপারে কখনো কখনো কোনো পত্রিকা পয়সা খেয়ে ইন্টেনশনালি একটা দেশের পট পরিবর্তনের জন্য মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হয়ে বা অন্য কোনোভাবে তারা এই ধরনের জনমত তৈরি করে। কিন্তু কোনো ব্যক্তিকে যিনি কিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, তাও আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে, তাও আবার দেশে বিদেশে চলে গেছেন। আচ্ছা চিন্তা করুন, শেখ হাসিনা ভার্সেস অং সান সুচি। অং সান সুচির পিতা, তিনিও মায়ানমারের যাকে বলা হয় জাতির পিতা, জেনারেল নে উইন। দ্বিতীয়ত অং সান সুচি ব্যক্তিগতভাবে অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ, এখান থেকে তিনি পড়াশোনা করেছেন। শেখ হাসিনার চেয়ে তার সেই ক্যারিকেচার অনেক অনেক বেশি। যদি আপনি তার ইন্টারন্যাশনাল গ্লোবাল কানেকশন ধরেন, তিনি ইউরোপে বহু বছর থেকেছেন, অসাধারণ ইংরেজি বলেন। এই মুহূর্তে মানে ইংরেজি বলার ক্ষেত্রে, সাবলীলভাবে ইংরেজি বলার ক্ষেত্রে বিশ্বের যত রাষ্ট্রপ্রধান আছে, ইনক্লুডিং বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প,
বারাক ওবামা যারা যারা আছেন, এরকম 100 জন যদি আপনি রাষ্ট্রপ্রধানদেরকে আনেন, সরকার প্রধানদেরকে আনেন, বর্তমান এবং সাবেক, তার মধ্যে অং সান সুচির ইংরেজি উচ্চারণ, বাচনভঙ্গি, রিদম, যেটাকে বাক্যের মধ্যে সেডাকশন তৈরি করা, মানে একটা আকর্ষণীয় মোহময়তা তৈরি করার ক্ষেত্রে সেই অং সান সুচির তুলনাহীন। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন অতিরিক্ত এবং মায়ানমারের প্রেসিডেন্ট ছিলেন। এখন সেই সুচি কোথায়? তাকে নিয়ে কেন গণমাধ্যম আলোচনা করছে না? সুচির পেছনে তো এখনো পর্যন্ত মার্কিন ডিপ স্টেট আছে। তাকে জেলখানা থেকে বের করা, তাকে ক্ষমতায় বসানো এবং তার জন্য প্রয়োজনে সৈন্য সমাবেশ করা, বাংলাদেশের ভিতর দিয়ে নিরাপদ করিডোর তৈরি করে সেখানে মায়ানমার সরকারকে হটিয়ে দেওয়ার সমস্ত প্ল্যান আমেরিকার আছে। কিন্তু সুচিকে নিয়ে কেন ওয়াশিংটন পোস্ট কোনো নিউজ করছে না? কেন দ্য টেলিগ্রাফ নিউজ করছে না? সানডে টাইমস নিউজ করছে না? দ্য হিন্দু নিউজ করছে না? ডন নিউজ করছে না? তারপরে শাইটুং নিউজ করছে না কেন? বা টোকিও টাইমস নিউজ করছে না? নিউ ইয়র্ক পোস্ট কেন নিউজ করছে না? ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিন কেন নিউজ করছে না? কেন শেখ হাসিনাকে নিয়ে বারবার নিউজ করছে? এর কারণটা কি? দ্বিতীয়ত হলো যে এই আগামীর যে রাজনীতি, আমরা বাংলাদেশে যারা শেখ হাসিনাকে একেবারে অপাংক্তি মনে করছি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি কে, তিনি কি তাকে কি দেখা গিয়েছে, তিনি কি বেঁচে আছেন, মানে অ্যাজ ইট ইজ তিনি কে, তার শব্দ শুনেছেন কিন্তু তার কোনো বক্তব্য শুনেছেন কিনা। এই যখন তার ব্যাপারে তুচ্ছতা ছিল আমাদের দেশের মধ্যে, তখন রয়টার্সের সাংবাদিক তাকে প্রশ্ন করার জন্য সেই যে ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব আছে দিল্লিতে, সেখানে যেখানে ফরেন করেসপন্ডেন্স ক্লাব, সেখানে উপস্থিত হয়ে তাকে প্রশ্ন করার জন্য তিনি তীর্থের কাকের মতো বসে থাকেন। এই যে বিশ্ব গণমাধ্যমের যে তার যে আকর্ষণ, এই আকর্ষণের কারণ সরকারকে খুঁজে বের করতে হবে। দুটো বিষয় থাকে। যখন একজন মানুষ কারো দ্বারা প্রমোটেড হন, যেমন ধরুন এখন তারেক রহমান সাহেব সালাউদ্দিন সাহেবকে পছন্দ করেন, তিনি ব্যারিস্টার কায়সার কামালকে পছন্দ করেন, মেজর হাফিজকে পছন্দ করেন। এখন এই পছন্দের বিনিময়ে তাদের প্রতি ধরেন মিডিয়ার একটা আকর্ষণ হতে পারে, ক্ষমতা কেন্দ্রিক কোনো ব্যক্তির কেন্দ্রিক। কিন্তু শেখ হাসিনা এখন কারোর পছন্দের তালিকায় আছেন বলেন, ভারত তাকে শেল্টার দিচ্ছে। আমরা বাংলাদেশ থেকে প্রচার করছি যে তিনি মূলত সেখানে একটা আপদ হিসেবে আছেন, ভারত তাকে পছন্দ করছে না। তো সেক্ষেত্রে যেখানে নরেন্দ্র মোদীর কোনো বক্তব্য, তার খবরাখবর পত্রপত্রিকাগুলো প্রকাশ করছে না, ইভেন ভারতের যে সকল নাকুচু পত্রিকাগুলো রয়েছে, যেমন ধরেন আনন্দবাজার, সাপ্তাহিক দেশ, তারপর ইলাস্ট্রেটেড উইকলি, যেগুলো খুব নাকুচু পত্রিকা ভারতের, দ্য হিন্দু, এই সকল পত্রিকা কিন্তু নরেন্দ্র মোদীর খবরই ছাপাচ্ছে না। সেখানে কেন বারবার সেই শেখ হাসিনার বক্তব্য ছাপা হচ্ছে? ইট মিনস শেখ হাসিনার মধ্যে হয়তো কোনো অলৌকিক বিষয় তারা দেখতে পেয়েছে, যেগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু সাংবাদিকরা বুঝতে পারে। এখন সেই অলৌকিক বিষয়টা কি? মানে তিনি কি আল্লাহর ওলি, তিনি কি গাউস কুতুব? নট লাইক দ্যাট। অলৌকিক বিষয় হলো যখন বহু মানুষের দোয়া থাকে, বহু মানুষের সমর্থন থাকে এবং কোনো ব্যক্তিকে কেন্দ্র করে বহু মানুষের আকর্ষণ থাকে, কোনো একটা ব্যক্তি বিশেষ, তখন সারা পৃথিবীর যে প্রচার মাধ্যমগুলো স্বয়ংক্রিয়ভাবে সেখানে রেসপন্ড করে এবং এটাই অলৌকিকত্ব। একজন কালো মানুষ যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন, নেলসন ম্যান্ডেলা, আমরা সারা দুনিয়া তার ব্যাপারে পাগল ছিলাম। মার্টিন লুথার কিং নিহত হয়েছেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত তার বক্তব্য, তার কথা শুনলে পাগল হয়ে যাই। একজন মোহাম্মদ আলী ক্লে কত আগে ফাইটিং করেছেন, মারা গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার সামনে যে কোনো চলচ্চিত্রের স্ক্রিপ্ট থাকুক না কেন, কিন্তু মোহাম্মদ আলী ক্লের যখন কোনো ফাইটিং চলে আসে, মানুষ কিন্তু সেটাই দেখে। একজন মাইকেল জ্যাকসন, এখনো পর্যন্ত তার কোনো ক্লিপ, এমনকি তার কোনো কপি, তার কোনো লুক এলাইক যদি আসে, আমরা সাথে সাথে দেখি। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে নিয়ে এই যে বিশ্ব গণমাধ্যমের যে আকর্ষণ, আমার দৃষ্টিতে এর মধ্যে কোনো অর্থনৈতিক বিনিয়োগ নেই, এর মধ্যে কোনো রকম
যাকে বলে লবি গ্রুপ নেই, এর মধ্যে কোনো রকম ইনফ্লুয়েন্স নেই। এখানে যে স্বতঃস্ফূর্ততা রয়েছে, সেই স্বতঃস্ফূর্ততার প্রথম কারণ হলো বহু সংখ্যক মানুষের ডিজায়ার, স্বপ্ন, কল্পনা, ভালোবাসা হয়তো শেখ হাসিনার মধ্যে আছে। এই গেল এক। 2 নম্বরে আগামীর যে রাজনীতির সমীকরণ বাংলাদেশে, সেই রাজনীতির সমীকরণে কোনো অবস্থাতেই বিশ্ব মিডিয়া উইদাউট আওয়ামী লীগ, উইদাউট শেখ হাসিনা কোনো বিকল্প তারা দেখতে পাচ্ছে না। 3 নম্বরে সেটা হলো এখানকার যে ভৌগোলিক অবস্থান, এবং এই ভৌগোলিক অবস্থার কারণে পৃথিবী উত্তাল হয়ে যেতে পারে, দক্ষিণ পূর্ব এশিয়া উত্তাল হয়ে যেতে পারে যদি বাংলাদেশে সমস্যার তৈরি হয়। সেটা জঙ্গিবাদ বলেন, সেটা এই অঞ্চলে দুর্ভিক্ষ বলেন, কিংবা এই অঞ্চলে সেই বিদেশি শক্তির আধিপত্য বলেন, কিংবা ভারত, মায়ানমার, পাকিস্তান, এই দেশগুলোর মধ্যে যদি বাংলাদেশের ভূমি নিয়ে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়, এই পুরো সাউথ ইস্ট এশিয়া নয়, পুরো এশিয়ার যে রাজনীতি এলোমেলো হয়ে যাবে। 18 কোটি মানুষের ইকোনমি, 18 কোটি মানুষের দেশ। তো কাজেই সেই ধরনের একটি পরিবেশ পরিস্থিতি থেকে একটি দেশকে, একটি অঞ্চলকে রক্ষা করার জন্য বিশ্ব গণমাধ্যমের যে একটা দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা তাদের যে প্রজ্ঞা, তাদের যে পাওয়ার অফ জার্নালিজম, তারা সেখানে বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এর কোনো বিকল্প নাই। সে কারণে কি হচ্ছে, বারবার ঘুরে ফিরে দিল্লি, শেখ হাসিনা, আওয়ামী লীগ, এটি বিশ্ব মিডিয়ার প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বিশ্ব মিডিয়ায়। আমার কাছে তাই মনে হচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।